মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার দেশদ্রোহিতার মামলা। তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যের পরে কেঁপে উঠেছে মোদির মসনদ। গ্রেফতার হচ্ছেন মমতা। এদিকে এবার উসমান হাদির মামলায় মমতা ব্যানার্জি নিজেই ফেঁসে গিয়েছে। মমতা ব্যানার্জি অসংখ্য আসামির নাম প্রকাশ করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ উত্তাল হয়, নরেন্দ্র মোদীর অ্যাকশনে অনেকেই গ্রেপ্তার হয়। কালে বুদ্ধিনাশ, এই প্রবাদের সঙ্গে আপনারা কম বেশি অনেকেই পরিচিত। বর্তমানে সেই অবস্থায় কি হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? একদিকে তার নিজের দল ডুবতে বসেছে, অন্যদিকে এই বিপদের সময় তিনি যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছেন। ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে প্রতিবেশী দেশ বাংলাদেশে শোরগোল পড়ে গেছে। হাদি হত্যা সর্ষের মধ্যেই ভূত, তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগের পরও বাংলাদেশ নীরব? একটু শিরোনামটা বড় হলো, সংক্ষেপে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন, হাদি হত্যা নিয়ে যে বক্তব্য পেশ করেছেন, বিতর্কিত বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বাংলাদেশের তরফ থেকে যে পরিমাণ প্রতিক্রিয়া হওয়া মনে করা হচ্ছিল। ওসমান হাদিকে কারা হত্যা করেছে তার সবটাই জানেন মমতা ব্যানার্জি। স্পষ্ট ইঙ্গিত দিলেন হাদিকে হত্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পৃক্ততা নিয়ে। ইতিহাস সাক্ষী, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই একা হয়েছেন তখনই তিনি আরো বেশি ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। মমতা ব্যানার্জি ভয়ঙ্কর রূপ ধারণ করে নিজেই গ্রেপ্তার হয়েছে। উসমান হাদির বিষয়ে মমতা ব্যানার্জি বিস্ফোরক মন্তব্য করেছিল এবং অসংখ্য আসামির নাম প্রকাশ করেছিল। এইটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ উত্তাল হয়, কারণ শুভেন্দু অধিকারী এমনকি নরেন্দ্র মোদীও ফেঁসে গিয়েছিল বাংলাদেশের উসমান হাদির মামলায়। এই নিয়ে ভারতে বাংলাদেশে তুলপার পরিস্থিতি, এক প্রকার মুখোমুখি একটা দাও পাল্টা দেওয়া। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মমতা ব্যানার্জির উপর মামলা হয়, মমতা ব্যানার্জি আটক হয় এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর যে মাস্টার প্ল্যান সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার দেশদ্রোহিতার মামলা। বাংলাদেশের কাছে তিনি কি গোপন তথ্য কোনো ফাঁস করে দিয়েছেন? এই প্রশ্ন উঠে আসছে কেন জানেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত 2 তারিখ অর্থাৎ পরশুদিন ধর্মতলার ওয়াই চ্যানেলে তিনি ধর্নায় বসেছিলেন এবং সেখানে তার বলা কিছু বক্তব্য বাংলাদেশ কেন্দ্রিক, সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু তার বিরুদ্ধে এবার দেশদ্রোহিতার মামলা দায়ের হয়েছে। সেই কপি আপনাদেরকে আমরা দেখাবো, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও আপনাদেরকে বলবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় অভিযোগ উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার দেশদ্রোহিতার মামলা। বাংলাদেশের কাছে কি দেশের গোপন তথ্য ফাঁস করেছেন, সেই প্রশ্ন উঠে আসছে। আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। ডিফেন্স বিশ্লেষক, বিশেষজ্ঞ এবং রাজনৈতিক বিশ্লেষক RK শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, আমরা অবশ্যই শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, তবে তার আগে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে একটা খোলা জায়গায় তিনি ধর্ণা দিচ্ছেন, সেখানে এই ধরনের মন্তব্য কি তিনি করতে পারেন? এবং অবশ্যই আমরা দেখাবো স্যার তিনি কি মন্তব্য করেছেন এবং তার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, যে FIR দায়ের হয়েছে, কি লেখা আছে সেখানে সবটাই দেখাবো। তবে তার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো, আমরা অনেক আলোচনা করেছি, একাধিক প্ল্যানের কথা আমরা আলোচনা করেছি, আপনিও বলেছেন যে কি কি হয়েছিল, কি কি হবার ছিল। এই ধরনের একটা মন্তব্য একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কি করতে পারেন? খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। মমতা এখন সুটেবল কেস ফর ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, ওনাকে NSA লাগিয়ে ওনাকে গ্রেফতার করা উচিত, নাহলে আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা, আমাদের দেশের সুরক্ষার জন্য অনেক বড় বিপদ উনি আছে। উনি হারিয়ে গেছেন, দিশাহারা, জ্ঞান হারা। উনি এই যে ওনার হার হয়েছে ওটা উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, এন্ড তাই জন্য বারবার মুস্কানি দিচ্ছেন। 15 বছরের যদি ওনার ইতিহাসটা আপনি তাকান, আপনি বাংলাদেশ নিয়ে ওনার যেরকম ওনার যে কথাগুলো আছে, একদিকে পয়েন্ট করছেন উনি একটা ডিপ স্টেট অ্যাক্টর, ইম্পর্টেন্ট অ্যাক্টর, এন্ড যতগুলো এই বিজেপি পাওয়ারে এসে ওনার যতগুলো প্ল্যানিং আছে ওটা শেষ খান করে দিয়েছে। তাই জন্য উনি মেন্টাল ব্যালেন্স একটা হারিয়ে ফেলেছেন, মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলেছেন মমতা ব্যানার্জি। তাই জন্যে উনি এরকম কথা বলছেন, পাবলিক ডিবেটে কথা বলছেন, পাবলিক ডোমেনে কথা বলছেন। 15 বছর পর উনি হঠাৎ করে বাংলাদেশের নামটা বললেন, কেন বলছেন? উনি তো অনেকগুলো কথা বলতে পারতেন, উনি তো বিজেপি স্টেট প্রেসিডেন্ট নিয়েও কথা বললেন, এরকম অনেকগুলো কথা হচ্ছে, কিন্তু এই স্পেসিফিক কথা কেন? কেন এই কথাটা উনি উস্কানি দিয়ে বলছেন? বিকজ উনি চান যে ওনার যে মাস্টার গুলো আছে এই বর্ডারের
কাছে, বর্ডারের ওপারে বা বিশ্বে যেখানে বসে ওরা যারা এনাকে কন্ট্রোল করছে, এনাকে বলছে তুমি তো হেরে গেছো, কিন্তু বাংলাদেশ থেকে তোমার যে রিলেশন আছে, তোমার যে সিক্রেট আন্ডারস্ট্যান্ডিং আছে, ওদেরকে বলো তুমি এখনো জিন্দা আছো, তুমি এখনো ওদের লড়াই করতে থাকবে। এই তাই জন্যে আমাদের মাটি আবার বিটনেস হয়েছে একটা মীর জাফরের গ্যাং, যারা একটা নতুন দল করছে। ওরা ভেবেছে যে সব জিনিস থেকে বেরিয়ে পড়বে, ওদের উপরে যতগুলো চুরি চোর ওদের একটা মীর জাফরের দল গতকাল একটা নতুন পার্টি তৈরি করে একটা নতুন জিনিস করেছে। এন্ড তাই জন্য এর ইম্প্যাক্ট যেটা আছে, অ্যাডভার্স ইম্প্যাক্ট যেটা আছে, এই মমতার মাথায় পড়েছে। ইনি বলছেন বাংলাদেশ নিয়ে কথা বলছেন, আর ওটা কবে হয়েছিল জানেন? ডিসেম্বর মাসের 12ই ডিসেম্বর ঢাকায়, রাইট? ওর সময় থেকে তো এনার ওর সময় তো কিছু নি, মুখ খোলেননি। আর ওর মধ্যে ওখানকার ঢাকার পুলিশ, যেটা খুনি ইউনূসের পুলিশ, ওরা তো চার্জশিটও করে দিল। একদম 17 জন কি মন্তব্য চার্জশিট কি হয়েছে। এই যে ওসমান হাদি, স্যার আপনাকে একটু থামাচ্ছি, এই যে ওসমান হাদি সংক্রান্ত এই যে ঘটনা, সেখানে তিনি নাম না করে পরোক্ষে অমিত শাহর দিকে আঙুল তুলছেন। নাম তিনি নেননি এবং তিনি নাম না করে পরোক্ষে আঙুল তুলছেন। এবং ওসমান হাদিকে কারা মেরেছে, কারা শেষ করেছে ওসমান হাদিকে, তিনি এক্ষেত্রে আঙুল তুলছেন, দেশের দিকে আঙুল তুলছেন, বাংলাদেশের পক্ষ নিয়ে তিনি ভারতের দিকে আঙুল তুলছেন। কিভাবে ব্যাখ্যা করবেন এই বিষয়টাকে? উনি বাংলাদেশ হয়ে ব্যাখ্যা করছেন না, উনি ডিপ স্টেট হয়ে ব্যাখ্যা করছেন। উনি তো ক্রিপ্টোকারেন্সিতে আছেন, উনি ওনার যতগুলো ফাইন্যান্স আছে, ওনার ভাইপো সব ক্রিপ্টোকারেন্সিতে আছে। আজকের বিষয় হাদি হত্যা, সর্ষের মধ্যেই ভূত। তাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগের পরও বাংলাদেশ নীরব? একটু শিরোনামটা বড় হলো, সংক্ষেপে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন, হাদি হত্যা নিয়ে যে বক্তব্য পেশ করেছেন, বিতর্কিত বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বাংলাদেশের তরফ থেকে যে পরিমাণ প্রতিক্রিয়া হওয়া মনে করা হচ্ছিল, রাজনৈতিক এবং প্রশাসনিক মহল যে পরিমাণ প্রতিক্রিয়ার কথা তারা ভাবছিল, সেই রকম প্রতিক্রিয়া কিন্তু হয়নি। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক মহল, প্রশাসনিক মহল, কূটনৈতিক মহল তারা খানিকটা উপেক্ষাই করেছেন তৃণমূল নেত্রীর বক্তব্যকে। তৃণমূল নেত্রী কি বলেছিলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেকে, তবু আমি একবার আলোচনার প্রয়োজনে একবার শুধু সেটা স্মরণ করাই। সেটি হচ্ছে যে তিনি শরীফ ওসমান হাদির নাম কখনো উচ্চারণ করেননি। তিনি বলেছেন যে বাংলাদেশের একটি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং সেই সময় হোম মিনিস্টার তাকে ফোন করে বলেছিলেন যে এই গ্রেপ্তারি নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ যেন প্রকাশ্যে কিছু না বলেন। এবং এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আলটপকা মন্তব্য করেন যে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কেন খুন করিয়েছিলেন সব জানি, আমি দেশের স্বার্থে বলবো না। তিনি একথাও বলেছিলেন যে হোম মিনিস্টার তাকে বলেছিলেন যে দেশের স্বার্থেই এই গ্রেপ্তার নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের উচিত হবে না খুব বেশি কিছু বলা। আমার বেশ মনে আছে, কারণ আমরা ওয়ালের তরফে সেই খবরটি লিখেছিলাম এবং খবরটা লেখার সময় আমার কাছেও এই প্রশ্নটা ছিল যে পশ্চিমবঙ্গ পুলিশ খুব এত বড় একটা সাফল্যকে খুব হালকাভাবেই দেখিয়েছিল। অর্থাৎ একটা এক্স পোস্টে জাস্ট একটি ইনফরমেশন দেওয়া হয়েছিল যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে তারা বাংলাদেশের অমুক হত্যাকাণ্ডের জড়িত বলে মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। এরপর কলকাতার বাংলাদেশ উপদূতাবাস পশ্চিমবঙ্গ সরকারের কাছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বিশদে জানতে চায় যে এই ধৃতরা কারা এবং তাদের সঙ্গে তারা কথা বলতে চায়। এটাকে বলে ডিপ্লোম্যাটিক অ্যাক্সেস তারা চায়, কূটনৈতিক উপায়ে কথা বলার পদ্ধতি আছে আসামিদের সঙ্গে কথা বলার, কিন্তু সেইটা ফাইনালি হয়েছে বলে আমার অন্তত জানা নেই। এবং পরবর্তী সময়ে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ, যারা মূলত দেশবিরোধী অপরাধ এবং অন্যান্য বিস্ফোরক আইন, সন্ত্রাস দমন, এই ধরনের সন্ত্রাসমূলক ঘটনার তদন্ত করে, সেই এনআইএ এই ধৃতদের দিল্লি নিয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় হোম মিনিস্টার বলেছেন এবং সেখান থেকে এটা অনুমান করা হচ্ছে যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা বলেছেন। তিনি বাংলাদেশের হত্যাকাণ্ড এবং পশ্চিমবঙ্গ পুলিশের দুজন বাংলাদেশি অপরাধীকে, খুনিকে গ্রেপ্তারের প্রসঙ্গ থেকে ধরে নেওয়া যায় যে তিনি বাংলাদেশে ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা বলেছেন। ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চের একজন আহ্বায়ক ছিলেন, তরুণ রাজনীতিক এবং খুব সুবক্তা ছিলেন। তিনি নির্বাচনী প্রচার চলাকালীন গত বছর 12ই ডিসেম্বর ঢাকায় একেবারে দিনে দুপুরে খুন হয়েছিলেন। তখন থেকেই একটা কথা
চালু ছিল যে খুনিরা সম্ভবত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। এখন এত কিছু বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোকে পরপর গাঁথলে পরে সেটা কিন্তু একটা ভয়ানক অভিযোগ দাঁড়ায়, এবং সেই কারণেই আজকে শিলিগুড়িতে একজন আইনজীবী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছেন, দেশদ্রোহিতা যে দেশ বিরোধী কাজ তিনি করেছেন। আমি এই মামলার বিষয়ে বা এই এফআইআর নিয়ে বিশদে যাচ্ছি না, কারণ আমার পক্ষে এফআইআর এর কপি দেখা সম্ভব হয়নি, কিন্তু সাংবাদিকতার মানে বেসিক নলেজ থেকে বা যে কোনো ভারত নাগরিক, যে কোনো নাগরিকের যে মানে কমন সেন্স, সেখান থেকে আমরা বলতে পারি যে কোনো পদাধিকারীর, কোনো রাজনীতিবিদ, কেন কোনো মানুষেরই এইভাবে প্রকাশ্যে দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করা অনুচিত। এবং বিশেষ করে যারা মন্ত্রী ছিলেন, এই জন্যই মন্ত্রগুপ্তির শপথ, দুটি শপথ নেওয়া হয়। একটি শপথ হচ্ছে কর্তব্য সাধনের শপথ, অর্থাৎ আমি এই কাজ করব, এই জন্য আমি মন্ত্রী হিসেবে শপথ নিলাম। এবং আরেকটি হচ্ছে মন্ত্রগুপ্তির শপথ, অর্থাৎ অনেক গোপন বিষয় নজরে গোচরে আসবে মন্ত্রীদের, কিন্তু তারা সেগুলি কখনোই প্রকাশ করবেন না প্রকাশ্যে, যেগুলিকে গোপনীয় বা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট দ্বারা গাইডেড 1923 সালের এর আইন, এই আইন এখনো ভারতে বলবৎ আছে। ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার রাজনৈতিক ধর্ণামঞ্চ থেকে এইভাবে বিষয়টি বলেছেন, এবং বলেছেন আমি নাম বলে দিলে বাংলাদেশে উত্তাল হবে, এবং যে হত্যাকাণ্ডের পর বাংলাদেশে রেভলিউশন হয়েছিল, একথা ঠিক যে হাদির হত্যাকাণ্ডের পর গোটা বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যেভাবে বলেছেন, সেটা আমিও মনে করি যে এটা তিনি অন্যায় করেছেন। এখনও সুযোগ আছে, আমার মনে হয় যে তিনি তার দলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বা ব্যক্তিগতভাবে তার এই ব্যাপারে ভুল স্বীকার, ক্ষমা প্রার্থনা করা উচিত দেশের কাছে, কোনো ব্যক্তির কাছে নয়, দেশের কাছে, রাষ্ট্রের কাছে ভুল স্বীকার করা উচিত যে আমার এইভাবে প্রকাশ্যে এইরকম প্রসঙ্গ টেনে আনাটা অনুচিত হয়েছে। তার একটা বড় কারণ যে এখানে দেশের সার্বভৌমত্ব, সংহতি, এই প্রসঙ্গগুলো যেমন আছে, তেমনি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টিও আছে, এবং সেখানে নতুন সরকার এসছে, নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্কের ইনিংস গড়ার কাজ চলছে। এই সময় এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, কোনো সন্দেহ নেই। এখন আমি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে এই মন্তব্যটির পর আমার শুধু নয়, বাংলাদেশেও আমি বহু জনের সঙ্গে কথা বলেছি, সাংবাদিক, রাজনীতিবিদ, কূটনীতিক, এবং আমাদের এখানে পশ্চিমবঙ্গে, দিল্লিতে আমার সাংবাদিক বন্ধু বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি। সকলেই কিন্তু মনে করছিলেন যে এটার একটা তীব্র প্রতিক্রিয়া হবে বাংলাদেশে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বোমা ফাটালেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যের পরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেই সঙ্গে কেঁপে উঠেছে মোদির মসনদ। তারই প্রতিক্রিয়ায় এবার রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন এক আইনজীবী। তাহলে কি গ্রেফতার হচ্ছেন মমতা? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার এমন বিস্ফোরক মন্তব্যের জেরে এবার মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় বিরোধী দলীয় এই নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। অভিযোগকারীর দাবি, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে ঘৃণা তৈরি অপচেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। এছাড়া বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় মোদী সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে তার এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ভারতের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। সেই সঙ্গে মমতার মন্তব্যের কারণে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই মন্তব্য ঢাকা নয়াদিল্লির সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তাই মমতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 152, 153, 153A, 191, 192, 196, 351, 352, 353 সহ একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারা হলো ভারতের নতুন ফৌজদারি আইন, যা ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতাকে ক্ষুণ্ণকারী কার্যকলাপকে অপরাধ হিসেবে গণ্য করে। ভারতীয় ন্যায় সংহিতার 153 ধারা অনুযায়ী ভারত সরকারের সঙ্গে শান্তিতে থাকা কোনো বিদেশি রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ করার চেষ্টা করা বা যুদ্ধে সহায়তা করা
একটি গুরুতর অপরাধ। এছাড়া দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক কথা হয় এবং মমতা ব্যানার্জির যে উসমান হাদির বিষয় নিয়ে যে অনেক গঠন, এইগুলো নিয়ে কথা গেছে। এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।